নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 25,752 জনের চাকরি যাওয়া নিয়ে যে উত্তাল পরিস্থিতি এই বাংলায় তৈরি হয়েছিল, ব্রাত্য বসুর শিক্ষা দপ্তর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে তাদের স্কুলে বেশ কিছু সংখ্যককে ফিরিয়ে সংখ্যালঘু করে দিয়ে যাদের চাকরি চলে গেছে তার যারা রাস্তায় বসে রইলেন, আর অন্যদিকে গ্রুপ সি গ্রুপ ডিকে নিয়ে তারা নবান্নে বৈঠক করে 20,000 25,000 টাকা ভাতার অ্যানাউন্সমেন্ট করলেন, যেটাও অবৈধ। কিভাবে সেটা অবৈধ হয়ে যাবে পরবর্তীকালে সেটাও আমি আপনাদের কাছে পরবর্তীকালে ব্যাখ্যা করব। কিন্তু প্রশ্নটা হলো যে এই সব কিছুকে ছাড়িয়ে বড় কিছু ঘটতে চলছে কলকাতা হাইকোর্টে। শুনে আপনারা চমকে গেলেন না? ফিরদৌস শামীম তেমন কিন্তু কিছু বললেন, আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম। আমার প্রথম দিকে মনে হয়েছিল যে কুণাল ঘোষ নোংরামি করেছে, কুণাল ঘোষ নিজে ওই ছেলে মেয়েগুলোকে পাঠিয়েছিল রাত্রির বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়দের চেম্বার অবরুদ্ধ করে রেখেছিল। 144 ধারা জারি অমান্য করে হেয়ার থানার অফিসারদের সামনে তারা 4 ঘন্টা ধরে তাণ্ডব করে, জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবি মাটিতে ফেলে বুট দিয়ে পাড়িয়ে দেয়। সমস্ত কিছুর ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে কলকাতা হাইকোর্টে, যেগুলোর যার এফেক্ট কিন্তু খুব সুদূর প্রসারী হবে। দেখুন, প্রথমেই আমার মনে হয়েছিল যে কুণাল ঘোষ যে এদের পাঠালো তাতে লাভ কার হলো? ছেলেমেয়েগুলো কি লাভ হলো না? ছেলেমেয়েগুলোর বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হবেন যারা করেছেন। জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবিতে জুতো দিয়ে মারিয়েছেন, তাদের বিরুদ্ধে এফআইআর হবেই। আজ হোক কাল হোক পরশু। কীভাবে হবে সেটা একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরতে হবে। এদের কিন্তু পরবর্তীকালে বিপদ আছে, সমস্যা আছে। দ্বিতীয়ত হচ্ছে হাইকোর্টে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হয়তো বার অ্যাসোসিয়েশন কিংবা বিকাশবাবু আইনজীবীদের তরফ থেকে পুরো ব্যাপারটা নিয়ে চিফ জাস্টিসের ঘরে হয়তো মেনশন করা হবে, এবং সেটার জন্য হয়তো রাজ্য সরকার, রাজ্য পুলিশ তাদের মতামত হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চাইবেন, এবং তারপর কিছু করার ডিরেকশনস দেবেন। হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে, এবং কিভাবে ঘটনাটা ঘটলো প্রসিডিওর যেগুলো কলকাতা হাইকোর্টে সেগুলো হবে। সেটা খুব বড় ব্যাপার নয়, কিন্তু বড় কি হতে পারে এটা আমি বেশ কিছু আইনজীবীর কাছ থেকে শুনছিলাম যে বড় কিছু ঘটার দিকে কিন্তু যাচ্ছে আলটিমেটলি কলকাতা এবং হাইকোর্টে। কী ধরনের ঘটনা ঘটতে পারে আমি সেটা নিয়ে বিস্তর আইনজীবীদের সঙ্গে কথা বলার পর যেটা বুঝতে পারলাম যে আলটিমেটলি যেটা ঘটতে চলেছে যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি টেন্টেডদের 20,000 25,000 টাকার ভাতা দেওয়া হচ্ছে না, এই ভাতা দেওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যাদের বলল তুমি চুরি করে চাকরি পেয়েছো, সুতরাং তোমার চাকরি বাতিল হলো। মধ্যশিক্ষা পর্ষদ গিয়ে যখন অ্যাপিল করলো, সেই অ্যাপিলও কনসিডার হলো না। উল্টে রাজ্য সরকার বিকাশ ভবন মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে হলফনামা করিয়ে নিল সুপ্রিম কোর্ট যে 31শে মের মধ্যে তোমাকে এই সিলেকশন প্রসেস অর্থাৎ অ্যাডমিশন প্রসেস তোমাকে বিজ্ঞাপন দিয়ে শুরু করতে হবে। সেই বিজ্ঞাপনের কপি হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে দিতে হবে। যদি সুপ্রিম কোর্টকে 31শে মের মধ্যে না দাও, তাহলে আমরা সরাসরি এই যে অর্ডারটা দিলাম 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যরা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের যে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিয়েছি সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। এই অর্ডারটা তো সুপ্রিম কোর্ট দিয়েছিল। এবার এই অর্ডার সুপ্রিম কোর্ট দেওয়ার পরও যে আজকে যাদের স্কুলে পাঠানো হচ্ছে এবং সেই স্কুলে পাঠানোর মধ্যে যে জল মেশানো হচ্ছে, এগুলো তো একটা দিক, কিন্তু সবথেকে বৃহত্তর দিক সেটা হচ্ছে 20,000 25,000 টাকা গ্রুপ সি গ্রুপ ডির কর্মীদের ভাতা হিসেবে সংসার চালানোর জন্য দেওয়ার যে অ্যানাউন্সমেন্টটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, এবং নিজে উপস্থিত না থেকে মনোজ পান্তকে দিয়ে মিটিং করালেন, সেখানে টেলিফোনে তাদের দিয়ে বলালেন। তিনি নিজেও জানেন যে এটা বসে থেকে বলাটা মানে তিনি কন্টেম্পচুয়াস অ্যাক্টের মধ্যে পড়বেন, অর্থাৎ কন্টেম্পট অফ কোর্টের আওতায় পড়ে যাবেন। সেই জন্য টেলিফোনে তিনি মেসেজটা দিলেন, ভাবলেন যে এতেও কিছু ধরা পড়বে না, তো এটাও কিন্তু কন্টেম্পট অফ কোর্টের আওতায় আসবে। এটা বলে নিয়ে আমি বলছি যেটা বড় কিছু ঘটতে পারে বা ঘটতে চলেছে সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে যাদের ওই 8,000 গ্রুপ সি গ্রুপ ডি তাদের 25,000 30,000 টাকা করে সরকার দেবে। সরকারের তো টাকা বাঁচছে, কেন এদের যে মাইনেটা দিত সে মাইনে থেকে কম, 20,000 25,000 টাকা সেই মাইনে থেকে কম। ফলে সরকারি কোষাগার থেকে অন্য অ্যাকাউন্ট থেকে তাদের টাকাটা দিয়ে তাদের কম্পেনসেট করে দেওয়া। অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডারটা আমি মানছি না, তোমাদের ভাতা দিয়ে বাঁচিয়ে রাখলাম। এইখানে যেমন কন্টেম্পট অফ কোর্টের অ্যাক্টে পড়ে যাবে, কিন্তু তার থেকেও বড় জিনিস যেটা হবে, সব মিলিয়ে বিভিন্ন সেক্টরে যারা পরীক্ষা দিয়েছে বিভিন্ন পরীক্ষা এবং জালিয়াতির জন্য যারা অনেকে চাকরি পায়নি, সেটা তো কোনো চিহ্নিতকরণ করা যাবে না। সেই সংখ্যাটা 40-42 লক্ষ এই পশ্চিমবঙ্গে। ধরুন, আমি জানতে চেয়েছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের কাছে যে আলটিমেটলি যতজন অ্যাপ্লাই করেছে সে সংখ্যাটাতে 31 লক্ষ, 31 lakhs বলতে
31 লক্ষ বলতে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি সব মিলিয়ে। এরপরে আছে বিভিন্ন আপার প্রাইমারি শিক্ষক, তারপরে আছে প্রাইমারি, সব মিলিয়ে প্রায় 42 লক্ষ আবেদনকারী বিভিন্ন পরীক্ষায় বসছে। এবং এরা সমস্ত সবাই যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন বা জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন, সেই জালিয়াতির জন্য যাদের চাকরি গেছে তাদের সরকার তাদের কম্পেনসেট করছে কিভাবে, যে তোমাকে আমি 20,000 টাকা ভাতা দিচ্ছি, 25,000 টাকা ভাতা দিচ্ছি। এবার যে বড় ঘটনাটা ঘটতে চলেছে সেটা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন শুরু করবেন যে আমরাও ডিপ্রাইভড, আমাদেরও ওই ভাতাটা দেওয়া হোক। কারণ আপনি চোরেদের চাকরিটাতে ঢোকানোর জন্য আমরা তো চাকরিটা পাইনি। তাদের লজিকটা একটু ভালো করে ভেবে দেখুন যে আপনি 10,000 হোক, 15,000 হোক, 8,000 হোক, 12,000 হোক, 20,000 হোক প্রাইমারিতে বা আপার প্রাইমারিতে যাই হোক, যাদের চাকরিতে ঢুকিয়েছেন জালিয়াতি করে, তাদের জন্য তো আমারও চাকরিটা গেছে। মানে আমি চাকরি পেতে পারতাম, আমি পাইনি, সুতরাং আমিও ডিপ্রাইভড। আর আমি যখন ডিপ্রাইভড তখন আমাকে ওই 20,000 টাকা 25,000 টাকা দাও। এবং এটা কিন্তু রাইট টু ইকুয়ালিটি অ্যাক্টের মধ্যে পড়ে যায়। আমি এটা গত দুদিন ধরেই ভাবছি, মুখ্যমন্ত্রী যেদিন থেকে ভাতার অ্যানাউন্সমেন্টটা করেছে, তার তো সবারই আবেদন করা উচিত। এবং আমি আপনাদেরও বলছি যারা আমার এই প্রতিবেদন দেখছেন, প্রত্যেকের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেল করে একটা আবেদন করুন। আপনি যে পরীক্ষা দিয়েছিলেন আপনার 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 অ্যাডমিট কার্ডের নাম্বারটা দিয়ে দিন এবং সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিন যে আমাকে 20,000 টাকা বা 25,000 টাকা, আপনি যদি গ্রুপ সি হন 25,000 টাকা দেন, গ্রুপ ডি হন 20,000 টাকা দিন, আর যদি শিক্ষক হন তাহলে 30,000 বা 40,000 বা 50,000 টাকা তাদের দিন। এই আবেদনটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মেল করে পৌঁছানো দরকার। এবং এটাই হতে চলেছে, এটাই হচ্ছে বড় খবর। দিকে দিকে এই রবটা কিন্তু উঠেছে। আমাকে বহু মানুষ ফোন করেছেন, আমি তাদের প্রত্যেককে বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে তো কোনো দোষ নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেল করে জানিয়ে রাখুন। বলা যায় না মুখ্যমন্ত্রী সামনে ইলেকশন আছে, মানবিক হতে পারেন, মানবিক মুখ্যমন্ত্রী তিনি উদারচেতা মুখ্যমন্ত্রী, তিনি তো ভাতা দিতে অভ্যস্ত মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রী হয়তো বললেন যে ঠিক আছে, এই ছেলেমেয়েগুলো তো চাকরি হয়নি, এরা পরীক্ষায় বসছিল, এদের আমি 20 লাখ বা 20,000 বা 25,000 বা 50,000 মাসে দেবো। শিক্ষক হলে 50,000, গ্রুপ সি হলে 25,000, গ্রুপ ডি হলে 20,000। এটা আমি অনেককে বলেছি যে আপনারা আবেদন করতে শুরু করুন এবং আবেদন কপিটা আমাদের কাছে পাঠাবেন। আমি আজকে এইটুকু বলে আমি সরাসরি ফেরদৌস শামীম কি বলেছেন এই বিষয়টা নিয়ে এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে আমি তাকে সরাসরি টেলিফোনে তার সঙ্গে কথা বলেছিলাম। আমি তার কথা শোনাবো, কিন্তু তার আগে আরেকবার আপনাদের কাছে বলছি, আপনারা যদি কোনো পরীক্ষায়, সে মাধ্যম 9, 10 হোক, 11, 12 হোক, আপার প্রাইমারি হোক, গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, এই রাজ্য সরকারের গত 10 বছরে পরীক্ষা দিয়ে থাকেন এবং যদি চাকরি না হয়ে থাকে, তাহলে আপনি নিজেকে ডিপ্রাইভ দেখিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি মেল করে আবেদন করুন। বিনীতভাবে বলবেন, মাননীয়া কথাটা লিখবেন, মাননীয়া মুখ্যমন্ত্রী, আমি অমুক সালে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার চাকরিটা হয়নি, তার কারণে এই দুর্নীতির কারণেই আমি বঞ্চিত বলে নিজেকে মনে করছি। এবং সেখানে আপনার অ্যাডমিট কার্ডের নাম্বারটা এবং অ্যাকাউন্ট নাম্বারটা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে মেল করে পাঠিয়ে দিন। কাজে লাগবে কিন্তু। কেন কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে পরবর্তীকালে বলবো, কিন্তু এই মুহূর্তে শুনুন বিক্রম শামীম, মাফ করবেন, ফেরদৌস শামীম কি বলেছেন শুনুন। নমস্কার ফেরদৌস দা। নমস্কার, বলুন। কুণাল তো বলছে প্রেস কনফারেন্স করে আপনি প্রচুর টাকা নিয়েছিলেন, কি বলবেন? প্রথম কথা যে এটা যে কুণাল করিয়েছে গত পরশু দিনের যে ঘটনা, অর্থাৎ শুক্রবারের যে ঘটনা, এটা কুণাল নিজেই প্রমাণ করে দিয়েছে। এবং শুধু তাই না, কুণাল আর একটা সাংঘাতিক কথা বলেছে। এই যে দুর্নীতিপূর্ণ কাজটা যে কুণাল করিয়েছে সেটাও কুণাল নিজেই বলে দিয়েছে। আপনি যদি পুরো প্রেস স্টেটমেন্টটা দেখেন, আমি দেখেছি এবং আমি ওটাকে সংরক্ষণ করে রেখেছি। কেন 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 সময় বলবে, না বলুন, সময় বলবে, একটু অপেক্ষা করুন, সময় বলবে যে সংরক্ষণ করে রেখে দিয়েছে, আমি এটুকু বললাম। আচ্ছা, দ্বিতীয় বলছি যে ও যেটা বলেছে, প্রথম কথা ওকে প্রমাণ করতে হবে যে এই টাকা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফেরদৌস শামীম, যদিও ও ফাঁক রাখার জন্য শামীম বলেছে, ও ভয়ে বলতে পারেনি, সাহস করেনি, দিয়ে ওই দিক দিয়ে মেচে যাবো ভেবেছে, কিন্তু তারও আমি ব্যবস্থা রেখে দিয়েছি। আচ্ছা, ও ভাবছে যে এইটা করে, দেখুন অনেক কিছু করে তো ও কোনোভাবেই কালিমালিপ্ত করতে পারলো না, দিয়ে এইটা যদি বলা যায়, আচ্ছা যদি কেউ আমার মক্কেল না হয় সে কেন টাকা দেবে বলুন তো, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি কেউ কাউকে টাকা দেয় তাহলে সেই টাকা আদায় করার একটা তো আইনগত পদ্ধতি আছে, তাকে কি বলা হয়?
যদি কেউ কাউকে টাকা দেয় এবং সেই টাকা যদি সে তাকে ফেরত না দেয়, তার টাকা আদায় করার আইনগত পদ্ধতি আমি আছে। সব যুক্তি বুঝলাম, কিন্তু কুণালের ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? তৃতীয় বলছি যে দেখবেন, আমি দুটো তিনটা ক্লু দেব। হুম। আপনি দেখবেন যে ছেলেটি বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবির উপরে পা রেখে গালাগালি করছে হুম। বিচারপতি বিশ্বজিৎ বাসুকে, হুম। কুণাল ঘোষের পাশে সেই ছেলেটি। হুম। এবং কুণাল ঘোষের কি এমন ইন্টারেস্ট রয়েছে যে কুণাল ঘোষ বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবির উপরে পা রেখে বিচারপতি মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসুকে গালাগালি করা লোকটিকে পাশে রেখে এত দরদ কুণাল ঘোষের কেন? অন্য কারোর জন্য হয় না কেন? যে কুণাল ঘোষ ধরেন 31,21,175 জন এসএসসি ডিপ্রাইভ কেন, তাদের জন্য দরদ হয় না? আমি তো বলছি যে আচ্ছা কুণাল বাবু চলে আসুন পাশে, আপনি হাঁটবেন, আমি হাঁটবো, পাশাপাশি হাঁটবো, 31,21,175 জনের জন্য অ্যাডমিট কার্ড নিয়ে এবং অ্যাকাউন্ট নাম্বার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাব। 50,000 টাকা পার মান্থ লাগবে, এই প্রত্যেককে নিয়ে যাব। আমি পাশাপাশি হাঁটি, এদের জন্য কেন দরদ উঠছে না? উঠছে কাদের জন্য? কুণাল বাবু কালকেই বলে দিয়েছে, বলেছে এরা আন্দোলন করছিল, এরা যোগ্য। আমি বলছি প্রত্যেকেই যোগ্য, যাদের অ্যাডমিট কার্ড আছে তাদের প্রত্যেকেই যোগ্য, তার কারণ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে সে যোগ্য। এবং সেই যোগ্য ব্যক্তিদের মধ্যে যোগ্যতরদের চাকরি হয়। মানে যোগ্যদের তুমি চাকরি দেবে, তার মানে কি যোগ্যদের বেনিফিট দিবে। তাহলে প্রত্যেক যোগ্যদের নয় কেন, শুধুমাত্র কুণালের পাশে দাঁড়িয়ে থাকা যোগ্যদের কেন? এবং কুণাল একটা কালকে ইন্টারেস্টিং কথা বলেছে, বলেছে আমার সাথে যোগাযোগ করেছিল, তারপরে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে গেছিলাম, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের মাধ্যমে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে। এতদিন এভিডেভিট দিয়ে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের সামনে এভিডেভিট দিয়েছে রাজ্য সরকার, কোথাও বলেনি যে এই প্রথম রেকমেন্ডেশনটা এসেছিল কুণাল ঘোষের কাছ থেকে। কিন্তু কালকে আমরা বুঝতে পারলাম এই রেকমেন্ডেশনটা এসেছিল কুণাল ঘোষের কাছে। আর একটা পয়েন্ট আছে, কোন রেকমেন্ডেশন? এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন, কারণ ওই তো দিদির কাছে নিয়ে গেছিল, কালকে বলেছে তো, মানে এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশনের পিছনে মূল মাথা কিন্তু তাহলে কার হলো? মূল মাথা কুণাল। যুক্তি নিজেই বলেছে, নিজেই স্বীকার করেছে। এই তো গেল যুক্তির দিক, কিন্তু দ্বিতীয় হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে। তাহলে যাদের প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে কুণাল বাবু যাদের মমতা ব্যানার্জির কাছে নিয়ে যায় তাদের চাকরির ব্যবস্থা হয়, মানে বুঝতে পারছেন অঙ্কটা? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কুণাল, এবং কুণাল ঘোষের মূল রাগটা কোন জায়গায়? কুণাল ঘোষ কালকে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বাসুকেও গালাগালি করছে, এই আইনজীবীদের গালাগালি করছে, আর এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়ে তাদের চাকরির ব্যবস্থা করেছিল। আর শুধুমাত্র এই বিচারপতি বিশ্বজিৎ বাসু এবং এই ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য চাকরি না হওয়ার জন্য গালাগালি করছে। আসল ইন্টারেস্টটা কোথায় লুকিয়ে আছে? আমার প্রশ্ন থাকলো যে প্যানেল এক্সপায়ার্ড হওয়ার 3 বছর পরে 2019 সালে এই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ছেলে মেয়েরা 2019 সালের তাদের প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। আচ্ছা, যদি এরা যোগ্য হয় নিশ্চিতভাবে তাদের ওএমআর শিট আছে, এরাই তো একসময় বলেছিল ওএমআর শিট পাবলিশ করতে হবে। আজকে কেন বলছে না ওএমআর শিট পাবলিশ করতে হবে? ওএমআর শিট পাবলিশ বললেই তেলে বেগুনে জ্বলে উঠছে। শুধু তাই না, এই যে যাদের নিয়ে ওই কুণাল বাবু নেচে নেচে বেড়াচ্ছে, শুধু ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এই কটাই ছেলে মেয়ে আছে, এর বাইরে নেই। এই যে কালকে সব আসবে ছেলে মেয়েরা, তারা প্রত্যেকেই তো ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের যোগ্য ব্যক্তি। কালকে কোথায় আসবে? হাইকোর্টে আসবে, তারা মামলা করতে আসবে, কেউ কথা বলতে আসবে, তারা সব আসছে, তারা কথা বলতে আসছে, তারা বলছে তারাও যোগ্য। সেই যোগ্য ব্যক্তিদের তাদেরও মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। শুধু কুণাল বাবুর কাছে যারা গেছে তাদের চাকরি হবে, তারা টাকা পাবে, আর যারা কুণাল বাবুর কাছে যাবে না, আমি তার পরের অংশটা জানি না, যাবে না পরে দেবেনার গল্প আছে নাকি? আপনার কথায় আমার কিন্তু একটা ইঙ্গিত মিলছে যে আরো বৃহত্তর বেশ কিছু মামলা হতে চলেছে এই প্রসঙ্গে। মামলা তো হবে, তার সঙ্গে আমি আরেকটা জিনিস ডাক দিয়েছি এবং তারাই আমায় বলেছে যে আমরা কেন বঞ্চিত, এই যে ভাতা আমরা মানে আপনি কি আহ্বান জানাচ্ছেন যারা পরীক্ষা দিয়েছেন তাদের সবাইকে মাঠে নামার জন্য? না, আহ্বান নেই, এ তো তারা অলরেডি শুরু করে দিয়েছে। আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অ্যাকাউন্টে
হুম এবং তারাই কর্মসূচি ঘোষণা করেছে। এবং কর্মসূচিতে আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে যারা এসএসসির 2016 সালের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি 22 গ্রুপ লাখ ডি, সংখ্যাটা ওয়ার্ক 22 লাখ এডুকেশন ফিজিক্যাল এডুকেশন, 31 আপার লক্ষ প্রাইমারি। অ্যাপ্লিকেন্টস 31 লক্ষ না, অ্যাপ্লিকেন্টস সংখ্যাটা তার থেকে বেশি। 31 লক্ষ হচ্ছে 4টে নিয়োগ প্রক্রিয়ায়। নবম দশম 11-12 গ্রুপ সি গ্রুপ ডি 4টে নিয়োগ প্রক্রিয়ায় 31 লক্ষ 21,175। হ্যাঁ ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন তার সাথে যুক্ত হবে, হ্যাঁ তার সঙ্গে আপার প্রাইমারি যুক্ত হবে। 2016 সালে শুধু এসএসসিরই মোটামুটি ধরে রাখুন 40 থেকে 42 লক্ষ। আচ্ছা সংখ্যাটা আপনি বলছেন 40-42 লক্ষ সব মিলিয়ে, হ্যাঁ, সব মিলিয়ে 40 লক্ষ এবার মতো। তারাও মাঠে নামছে? হ্যাঁ, তারা 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 একটা জেনুইন দাবি করেছে এবং তারা প্রত্যেকে আমাকে কি দাবি বলছে। করেছে দাদা, কি দাবি করেছে? হ্যাঁ, তারা প্রত্যেকে বলছে যে শুধুমাত্র তৃণমূল কেন অনুপ্রেরণা নেবে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে, মানে তারাও মমতা তারাও এখন বন্দ্যোপাধ্যায় ভাতা পরশুদিন চাইবে? একটি কথা বলেছেন, অত্যন্ত ইন্টারেস্টিং কথা। তিনি বলেছেন যে তিনি বঞ্চিতদের পাশে আছেন, হুম তিনি ভাতা দেবেন। তারা হুম বলছে আমরাও তো বঞ্চিত, কারণ তারা যোগ্য, তারা প্রত্যেকেই যোগ্য। হুম যার যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সে যোগ্য। হুম তারা বলছে আমরা যখন যোগ্য, আমাদের অ্যাডমিট কার্ড আছে, আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, তারা 1 তারিখ পরে দেখবে তাদের অ্যাডমিট কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বারে মিলিয়ে যে তাদের অ্যাকাউন্টে মাসে 50,000 টাকা ঢুকছে কিনা। 1 হুম। তারিখে তারা একটা সাধারণ একটা কর্মসূচি রেখেছে। আমাকে যা বলল আচ্ছা যে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো সোশ্যাল পেজ আছে, সোশ্যাল হ্যান্ডেল, হুম হুম। সেই সোশ্যাল হ্যান্ডেলে অ্যাডমিট কার্ড আপলোড করবে এবং সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার। আরে বাবা, এ কি বলছেন? হ্যাঁ, না, তারা আমাকে যা জানিয়েছে যে হুম তারা এই কর্মসূচি নিয়েছে আপাতত, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত সোশ্যাল পেজ আছে সেখানে তারা অ্যাডমিট কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার আপলোড করে কর্মসূচি শুরু করছে। হুম। এবং তারা যেটা জানিয়েছে, এবং আমি বলেছি যে হ্যাঁ, তোমাদের দাবিটা তো ন্যায্যতা রয়েছে, এবং আমি মনে আচ্ছা করি আমি একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গের আমি আপনাকে একটা প্রতিটি প্রশ্ন, মানুষের এই ন্যায্য দাবির সঙ্গে থাকা আমি উচিত আমি বলে হ্যাঁ মনে ঠিক করি। আছে, আমি একটা প্রশ্ন আপনার কাছে করছি। রাইট টু ইকুয়ালিটি অনুযায়ী তো তাহলে এই সমস্ত যারা পরীক্ষার্থী যারা ডিপ্রাইভড হয়েছে এই চাকরি দুর্নীতির জন্য, তাহলে প্রত্যেকের 25 লাখ 30 লাখ করে, 25,000 30,000 করে মাসে পাওয়া উচিত রাইট টু অবশ্যই, ইকুয়ালিটি অনুযায়ী। এবং তারা যদি, অবশ্যই। ধরুন আমি এই প্রশ্নটা আপনাকে করছি, তারা যদি এবার আদালতে মামলার দিকে যায়, কি হতে পারে? দেখুন, তারা তো মামলা তো যাবে কি? সেটা তো পরের গল্প। না সেরকম কি কিছু খবর পাচ্ছেন তারা মামলায় দেখুন, যাচ্ছে? আমি কিন্তু খবর পেয়েছি, তারা অনেকেই বলছেন, কিন্তু আমাকে আমরা, অনেকেই বলেছেন আমরা মামলার দিকে যাব, রাইট টু হ্যাঁ, ইকুয়ালিটি, আমরা তারা উই আর এবং ডিপ্রাইভড। বলেছেন না, তারা লিখেছেন, আমি আপনাকে চাইলে আমি স্ক্রিনশটও দিয়ে দিতে পারি। প্লিজ পাঠান। ঠিক আছে। আমি এটা নিয়ে হ্যাঁ, যোগাযোগ রাখবো। এবং শুধু তাই না, দয়া করে নাম্বারটি দেখাবেন না, বা দেখালেও না না আপত্তি আমি নেই। দেখাবো না, যা দেখাবো না, পাঠিয়ে, দেখাবো না। আমাকে হ্যাঁ, অনেকে বলেছেন যে আমরা সরাসরি মামলা করব, যে রাইট টু না, 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 ইকুয়ালিটি না, অনুযায়ী এবং শুধু মামলা না, তারা আমাকে বলেছে মামলা করবে, প্লাস তারা যেটা বলেছে যে তারা এই কর্মসূচি নিয়েছেন। এবং আমি, এই দেখুন, আমার একটা দিয়ে তারা বলেছেন যে কেস হলে জানাবেন, হুম। ঠিক আছে, এবং এবং নির্দিষ্টভাবে আমি ইভেন নাম্বারও বলে দিই, আপনি চাইলে তার সঙ্গে কথাও বলে আচ্ছা নিতে ঠিক পারেন। আছে, সেটা গেল। ঠিক আছে, সোমবার সোমবার কি কিছু বড় কিছু ঘটতে চলেছে? অপেক্ষা করুন। অপেক্ষা আপনি করুন, আমি ঠিক আছে। হ্যাঁ, অনেক, আমি হ্যাঁ, প্রত্যেকেই আছি। অনেক ধন্যবাদ ফিরদৌস দা।